নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন আড্ডার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। অমিত শাহর মন্তব্যে কটাক্ষ অভিষেকের, কেন্দ্রকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার। সন্তোষ বিদ্যা স্কোয়ারে উৎসবের সূচনা, উপস্থিত অমিত শাহ ও শুভেন্দু। 2031-এ বাংলায় মুসলিম মুখ্যমন্ত্রী, চা চক্রে বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের। শুভেন্দুকে গালাগালি দিই না বলে রাগ দলের, বিস্ফোরক দাবি প্রাক্তন তৃণমূল নেত্রীর। জেল থেকে বাইরে আসছেন পার্থ, কি বললেন ব্রাত্য বসু। আত্মহত্যার চেষ্টা নাকি দুর্ঘটনায়, যতীন দাস পার্কে চাঞ্চল্য। অপরাধ দমনে রেলের ডিজিটাল অস্ত্র, মুখ দেখলেই চিহ্নিত হবে পুরনো অপরাধী। দিল্লিমুখী কন্টেনারে আগুন, রক্ষা পেল চালক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিদ্যাসাগর কলেজে অমিত শাহকে কটাক্ষ করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করলেন কেন্দ্র ইচ্ছাকৃতভাবে বাংলার 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, তারা যদি বলে তিনি মিথ্যে বলছে, তাহলে যে কোনো চ্যানেলে ওদের নির্ধারিত সময় তিনি হাজির হবেন প্রমাণ সহ। অমিত শাহ সোনার বাংলা মন্তব্যকেও আক্রমণ শাণী অভিষেক বলেন, আগে সোনার গুজরাট, সোনার বিহার এবং সোনার ইউপি গড়ুক। আর কি বললেন তিনি শোনাবো। বিদ্যাসাগর কলেজের সাংবাদিকদের সামনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যের পাল্টা জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, বাংলার 2 লক্ষ কোটি টাকা কেন আটকে রাখা হয়েছে, এবং দাবি করেন কেন্দ্র ইচ্ছাকৃতভাবে সেই টাকা আটকে রেখেছে। চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, ওরা যদি বলে আমরা মিথ্যে বলছি, তাহলে যে কোনো চ্যানেলে ওদের নির্ধারিত সময়ে আমি হাজির হব প্রমাণ সহ। এমনকি অমিত শাহের সোনার বাংলা গড়ার মন্তব্যকে কটাক্ষ করে অভিষেক বলেন, সোনার বাংলা নয়, আগে সোনার বিহার, গুজরাট, ইউপি গড়ু। পাটনায় রাস্তা ধসে পড়ছে, গুজরাট মধ্যপ্রদেশের সেতু ভাঙছে, সেখানে তো সোনার কিছুই হয়নি। তার অভিযোগ, বাংলার টাকা কেটে নিয়ে নিজেদের রাজ্যে খরচ করছে, অথচ বাংলার উন্নয়ন আটকে দিচ্ছে। রাজনৈতিক মহলের মতে পুজোর মুখে ফের কেন্দ্র বিরোধী সুর চড়ালো তৃণমূল নেতৃত্ব। मैंने मां के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए, हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने और यहां पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। अच्छी बात है, लेकिन उनसे पहले पूछिए कि जो 2 लाख करोड़ आप बंगाल का पैसा रोक के रखे हैं, वो पैसा आप कब छोड़ेंगे और किस आधार पे और किस नियम पे आप रोक के रखे। पत्रकार के नाते ही आपको पूछना चाहिए। भाई वो कुछ बोल रहे हैं तो आप मेरे से आके पूछ रहे हैं, मैं आपको जवाब दे रहा हूं। और अगर अमित शाह जी कहते हैं कि भाई तृणमूल के तरफ से झूठ बोला जा रहा है, आप चुन लीजिए कौन सा चैनल में आपको बैठना है, कितना बजे बैठना है। आप तो चैनल भी आपका है, पत्रकार भी आपका है, समय भी आप तय कर लीजिए, मुझे बता दीजिए, मैं आ जाऊंगा इंफॉर्मेशन लेके, डॉक्यूमेंट लेके। 2 लाख करोड़ आप किस हक पे और किस आधार पे आप रोक के रखे हैं। आप सोनार बांग्ला बनाने का बात कर रहे हैं, आप पूछे क्यों नहीं। भाई 2 दिन पहले बिहार में सड़क धंस गया, सोनार बिहार बना क्या, आप पूछे। गुजरात में रोज ब्रिज टूट रहे, महाराष्ट्र में पुल टूट रहे, ब्रिज टूट रहे, सोनार महाराष्ट्र बना क्या, सोने का गुजरात बना क्या, सोने का उत्तर प्रदेश बना क्या, जरा पूछिए उनसे। ये जो पैसा आप बंगाल से लेके जा रहे हैं, ये कहीं ना कहीं आप उत्तर प्रदेश में लगा रहे हैं, बिहार में लगा रहे हैं, महाराष्ट्र में लगा रहे हैं, मध्य प्रदेश में लगा रहे हैं। तो सोने का मध्य प्रदेश बना या सोने का उत्तर प्रदेश बना या सोने का बिहार बना। एक ही चीज अगर बंगाल में होता, अभी 2 दिन पहले बारिश हुआ तो कुछ मीडिया के लोग दिखाने लग गए, भाई बंगाल का हाल देखो। भाई 300 mm बारिश अगर 4 घंटे में होता है तो स्वाभाविक है, थोड़ा दिक्कत सबको होगा। हर चीज में अगर राजनीति करना ही है तो आप बंगाल का विल पावर भी देखिए। 48 घंटे में आज आप यहीं से चल के आए, कोई चल के आए, कोई गाड़ी में आए, कोई बस में आए, कोई ऑटो में आए, भाई पहुंचे कैसे यहाँ पे। अगर पूरा कलकत्ता में बारिश होगा तो अमित शाह घूम कैसे रहे। यही दिखाता है, आप एक जगह से, एक मंदिर से दूसरा मंदिर जा रहे हैं, आप एक मीटिंग से दूसरा मीटिंग कर रहे हैं, आप निकल कैसे पाए। 2 दिन पहले तो यहाँ पे आधा कमर तक पानी था। यही दिखाता है कि सरकार का अगर मानसिकता हो काम करने का, तो इम्पॉसिबल को भी पॉसिबल किया जा सकता है।
সন্তোষ মিত্র স্কয়ারে এবারে ভাবনা অপারেশন সিঁদুর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মা দুর্গার আরতিতে অংশ নিয়ে রাজ্যবাসীর শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতৃত্বের মতে এই আয়োজন বাংলার সংস্কৃতির সঙ্গে সংযোগের একটি বার্তা দিয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারে আয়োজিত অপারেশন সিঁদুর পুজো মণ্ডপের শুভ সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। মা দুর্গার আরতিতে অংশ নিয়ে রাজ্যবাসীর শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থেকে পুজোর শুভেচ্ছা জানান অমিত শাহ। উদ্বোধনী মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্তোষ মিত্র স্কোয়ারে এই সাংস্কৃতিক উদ্যোগ ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। বিজেপি নেতৃত্বের মতে এই কর্মসূচির মাধ্যমে বাংলার সংস্কৃতির সঙ্গে গভীর সংযোগ স্থাপনের বার্তা দিলেন অমিত শাহ। দুর্গাপুরে চা চক্রে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। তিনি দাবি করেছেন 2026-এ তৃণমূল ক্ষমতায় ফিরলে ববি হাকিমকে উপমুখ্যমন্ত্রী করার দাবি উঠবে, আর 2031-এ বাংলায় মুসলিম মুখ্যমন্ত্রী হতে পারেন। তার কথায় তখন হিন্দুদের বাংলা ছেড়ে চলে যেতে হবে। পাশাপাশি সেনা মোতায়েন ও রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ তুলছেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আর কি বললেন শোনাবো। দুর্গাপুরের কালীগঞ্জ মোড়ে চা চক্রে যোগ দিয়ে ফের তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন 2026-এ তৃণমূল ক্ষমতায় ফিরলে ববি হাকিমকে উপমুখ্যমন্ত্রী করার দাবি উঠবে। আরও এক ধাপ এগিয়ে 2031-এ বাংলায় মুসলিম মুখ্যমন্ত্রী হবে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি তখন হিন্দুদের বাংলা ছেড়ে বিহার ঝাড়খণ্ডে চলে যেতে হবে। এই সরকার যদি আবার আসে 2026-এ, এবারে ওরা দাবি করবে আমরা উপমুখ্যমন্ত্রী মুসলিম চাই, ববি হাকিমকে উপমুখ্যমন্ত্রী চাই। আর 2029-31-এ যখন আবার ইলেকশন হবে, ঘোষণা হয়ে যাবে যে মুসলিম মুখ্যমন্ত্রী করবে, তাকে আমরা ভোট দেবো। আপনারা দাঁড়িয়ে থাকবেন, দেখবেন এটা হবে। তার জন্য পোটলাপুটলি মেরে রাখুন। একটা ফ্ল্যাট, দুটো ফ্ল্যাট, তিনটে ফ্ল্যাট কিনছেন, 4 জায়গায় জমি কিনছেন, ও থেকে যাবে এখানে, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আবার ঠাকুমা ঠাকুরদার মতো পোটলা কোলে নিয়ে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশে যেতে হবে। 2011-এর বিধানসভা ভোটের প্রসঙ্গ তুলে দিলীপবাবু বলেন সেই সময় সেনা নামানো না হলে তৃণমূল জয়ী হতে পারত না। তার বক্তব্য এবারও এসআইআর নিশ্চিত করেছে। নির্বাচন চলাকালীন সেনা ও আধা সেনা নামানো হবে। এমনকি প্রয়োজনে এপ্রিলের মধ্যেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দিদিমণিকে কালীঘাটে পাঠানো হবে বলেও মন্তব্য করেন তিনি। দিলীপের স্পষ্ট দাবি এসআইআর নিয়ে তৃণমূল আতঙ্কে 1 কোটি ভোট বাদ যাবে এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হারাবেন। জেনে রাখুন, এই ইলেকশন কমিশনের জন্যই 11 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন। মিলিটারি নামিয়ে যদি ভোট না হতো, টিএমসি জিততে পারত না। ওই ভুয়ো ভোটার দিয়ে সিপিএম জিতে যেত। সেটা করতে দেয়নি ইলেকশন কমিশন বলে আজকে 15 বছর লুটপাট করে খাচ্ছেন বাংলাতে। আজকে আপনাদের দিন এসেছে, উট এখন পাহাড়ের নিচে এসে গেছে। চক্রবত পরিবর্তনই সুখানি চ দুঃখানি চ, সুখও আসে দুঃখ আসে, দুঃখের দিন আসছে। ইলেকশন কমিশন ঠিক করে, যাই হোক পরিস্থিতি যাই হোক, এসআইআর হবে, আবার সেনা নামিয়ে হবে। আর যদি না হয়, এই করতে করতে এপ্রিল চলে আসে, তাহলে রাষ্ট্রপতি শাসন করে দিদিমণিকে কালীঘাটে পাঠিয়ে এখানে এসআইআর হবে। তখন এই ভাইরা কোথায় যাবে? যারা কোটি কোটি টাকা খেয়েছে, যারা চাকরির টাকা, ব্যবসার টাকা, কাটমানির টাকা, বালি, কয়লা, গরুর টাকা খেয়েছে, মাস্টারদের চাকরির টাকা খেয়ে তাদেরকে রাস্তায় বসিয়েছে, সব বাড়িতে বন্দী হয়। লোক তাড়া করে মারবে, আর যে যাকে টাকা দিয়ে এখন পুলিশের ভয়ে বলতে পারছে না, কলার ধরবে, চৌরাস্তা এখানে নিয়ে আসবে, বলছে আমার ছেলের জন্য টাকা নিয়েছিলি 15 লক্ষ, চাকরি কোথায় গেল? কেন রাস্তায় বসে আছে টাকা ফেরতে? সেখানে এসআইআর হচ্ছে, এখানে জীবন কাঠি মরণ কাঠি টিএমসি, ওটা যে কোনোভাবে আটকাবার চেষ্টা করছে, কিন্তু পারবে না। এসআইআর হবে, 1 কোটি ভোট বাদ যাবে, আর দিদিমণি কালীঘাটে যাবেন। যদিও এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের কড়া ও বিতর্কিত মন্তব্যে দলে দিলীপ ঘোষের গুরুত্ব ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। প্রচারে সক্রিয় থাকলেও বাস্তব রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তার ভূমিকা এখন অনেকটাই সীমিত। তমলুক সাংগঠনিক জেলার নতুন কমিটি ঘোষণার পর বিস্ফোরক মন্তব্য করলেন পাঁশকুড়ার প্রাক্তন তৃণমূল সভানেত্রী সুমনা মহাপাত্র। তিনি দাবি করেছেন শুভেন্দু অধিকারীকে গালাগালি না দেওয়াতেই দলের একাংশ তার উপর ক্ষুব্ধ। দুর্নীতি নিয়ে অভিষেক ব্যানার্জির দপ্তরে অভিযোগ জানিয়েও ব্যবস্থা হয়নি বলে অভিযোগ করেন তিনি। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে বিতর্কে ছেলের নাম জড়ানো নিয়েও দলের একাংশকে দায়ী করছেন সুমনা মহাপাত্র।
তমলুক সাংগঠনিক জেলার নতুন কমিটি ঘোষণার পর পাঁশকুড়ার প্রাক্তন তৃণমূল সভানেত্রী ও বিধায়ক সৌমেন মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, লোকসভা ভোটে নিজের ওয়ার্ডে দলকে লিড দিতে না পারায় তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন, যা অবশেষে স্বীকৃতি পেয়েছে। নতুন সভাপতিকে তিনি শুভেচ্ছা জানান। তবে তিনি অভিযোগ করেন, বিরোধী বা শুভেন্দু অধিকারীকে গালাগালি না দেওয়াই তার প্রতি দলের একাংশ ক্ষুব্ধ। দুর্নীতির প্রসঙ্গে তিনি অভিষেক ব্যানার্জির অফিসে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালকে ঘিরে বিতর্কে নিজের ছেলের নাম জড়িয়ে দেওয়ার জন্য তিনি তৃণমূলের একাংশকে দায়ী করেন। তিনি প্রশ্ন তোলেন, 2016 থেকে জহির আব্বাস কুকীর্তি জানার পরে রোগী কল্যাণ সমিতি কেন পদক্ষেপ নেয়নি, এমনই অভিযোগ করেন পাঁশকুড়ার সহ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক সৌমেন মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্র। গত 24 সালের আগস্ট মাস থেকে আমি রেজিগনেশন দিয়েছি। একটা ওনাদের মানে রাজ্যের অনুমোদন সাপেক্ষে, একটা উইদাউট অনুমোদন সাপেক্ষে, দুটো দিয়েছি। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের বর্তমান যিনি তমলুক সাংগঠনিকের সভাপতি আমার সুজিত ভাই আছেন এবং যিনি এসছেন তাদের অভিনন্দন জানিয়ে বলি, সমীরউদ্দিন ভাই। তার আগে যারা ছিলেন নেতৃত্ব জেলার, তাদেরকে আমি বোঝাতে পারিনি যে আমার রেজিগনেশন দেওয়ার জন্য আমি কতটা নিরুপায় এবং আমার কতটা কষ্ট। সেটা আমার একান্তই ব্যক্তিগত কারণ। যিনি আসছেন মোস্ট ওয়েলকাম, যিনি এলেন মানে আমার সমীরউদ্দিন ভাই, এবং যারা বর্তমান নেতৃত্বে আসছেন প্রত্যেককে আমি বলবো যে আপনারা ঈশ্বরের আশীর্বাদে আপনারা এমনভাবে নিজেদেরকে রোদে তপ্ত হওয়া সোনার মতো নিজেদেরকে তৈরি করেন, পুরো তামাটে করে ফেলেন সোনা হলেও। এবং আপনারা জানেন অবশ্যই, খুব যদি রোদে পোড়া সোনা হয় সেটা কিন্তু বাজারে বিক্রির ক্ষেত্রেও একটা মানে অমূল্য জায়গায় পৌঁছে যায়। তো তারা যেন সেই জায়গায় পৌঁছন। দেখুন, একটা কথা বলি, রাজনীতি মানেই কিন্তু পদে থাকা নয়, রাজনীতি মানে কর্মী হয়েও থাকা যায়। তা আমি চিরকালই বলে এসেছি এর আগেও যে আমি সাধারণ কর্মী হিসেবে থাকতে চাই। এবং যদিও এটা আমি আপনাদের সামনে এসেছি, তবুও সৌমেনবাবুর কথাটা আমার বলা উচিত না, তবুও বলবো যে উনিও সাধারণ কর্মী হিসেবেই থাকতে চান অনেক আগে থেকেই। এই পরিবর্তন কি খুব দরকার ছিল? অবশ্যই দল, রাজ্য তারা যেটা ভালো বুঝেছেন, আসছে 26 সালে ভোট, কি করতে হবে না হবে সেটা তো ওনারাই বেশি ভালো বুঝবেন, আমি তো অতটা অভিজ্ঞ নই। আর আমি মনে করব আমি যে রিলিফটা 24 সালের আগস্ট থেকে চেয়েছিলাম, ওই যে বারবার বলছি, সুজিত ভাই সমীরউদ্দিন ভাইয়ের কাছে কৃতজ্ঞ, ওনারা আমাকে সেই রিলিফটা দিয়েছেন এবং রাজ্যকে বোঝাতে সক্ষম হয়েছেন যে আমি লিখেও ছিলাম যে আমি অযোগ্য, কারণ লোকসভায় আমি আমার নিজের ওয়ার্ডেই 13টা ভোট মাইনাস করেছিলাম। সেই কারণেই প্রথম দরখাস্ত আমার ছিল ওইটার উপরে। কিন্তু তার মানে দুটো বাজে কথা বলবো, ল্যাঙ্গুয়েজ ইউজ করব, সেই পরিবার থেকে আমরা উঠে আসিনি। সেটা যারা বলছেন তৃণমূলের একাংশ, তারা হয়তো সেইভাবে সেই পারিবারিক ঘরানায় ছোট থেকেই তারা বাবা মায়েদের কাছে এই শিক্ষা পেয়েছেন। আমি বা আমার হাজব্যান্ড যে শোভনবাবু যে শুভেন্দুবাবুর বিরুদ্ধে নোংরা কথা বলতে পারিনি তো মাইক্রোফোনে, এই জন্যই মনে হচ্ছে আমরা ঠিক অবসলেট হয়ে যাচ্ছি, আমরা ঠিক পারছি না। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তে নতুন করে জল্পনা ছড়িয়েছে, তাহলে কি জেল থেকে মুক্তি পেতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়? যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ নিয়ে কোনো মন্তব্য না করে তার সুস্থতা কামনা করেছেন।
কলকাতা হাইকোর্টের শুক্রবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় জামিন মঞ্জুর করেছে। বিচারপতি শুভ্রা ঘোষ এই সিদ্ধান্ত নেন। গত বছরের ডিসেম্বরে সিবিআই চার্জশিট জমা দিয়েছিল ওই মামলায়। দীর্ঘ শুনানির পর 15 সেপ্টেম্বর রায় সংরক্ষণ করা হয়েছিল। পার্থের আইনজীবী যুক্তি দিয়েছেন, একাধিক অভিযুক্ত ইতিমধ্যেই জামিন পেয়েছেন, তাই পার্থকেও রক্ষা করা উচিত। তবে সিবিআই বলেছে তিনি মামলার মূল চরিত্র এবং বাইরে গেলে তদন্তে প্রভাব ফেলতে পারেন। জামিনের খবরের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কোনো মন্তব্যই করেননি, তবে পার্থের সুস্থতা কামনা করেছেন। এটা নিয়ে দেখুন আমার প্রেডিসেসর নিয়ে বা তার মামলা বা জামিন ইত্যাদি নিয়ে আমি কোনো মন্তব্য করব না। হ্যাঁ, আমি তার নিরোগ, তিনি থাকুন, সুস্থ থাকুন, আমি এইটুকু বলবো। সুপ্রিম কোর্টের একটা নির্দেশে শিক্ষকদের আবার টেট দিতে হবে। বেশ কয়েকটা রাজ্য ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছে। আমাদের শিক্ষা দপ্তরের কি কোনো ভাবনা আছে? আমরাও এটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে আমাদের সংগঠনগতভাবে। আমাদের ইতিমধ্যেই এটা আমাকে জানানো হয়েছে। আমি শিক্ষা পর্ষদের সঙ্গে কথাও বলেছি। আমলাতন্ত্রের আমাদের যে আমলাতান্ত্রিক যে প্যাটার্ন, তার সঙ্গে কথা বলেছি। নিয়মকানুন বিধি এগুলো আগে খতিয়ে দেখতে হবে। সেক্ষেত্রে আমরা রিভিউ পিটিশনে যাব না, এটাকে মানব না, এটা সরাসরি গ্রহণ করব, গ্রহণ করলে কীভাবে অ্যাডাপ্ট করবো, এটা এখনও এই নিয়ে কথা বলার অবস্থায় আমরা এখনও নেই। চতুর্থী সকালে মেট্রো স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা। যতীন দাস পার্ক স্টেশনের লাইনে পড়ে গেলেন এক যুবক। আত্মহত্যার চেষ্টা নাকি দুর্ঘটনা, তা নিয়ে ধোঁয়াশা। আরপিএফ ও পুলিশের তৎপরতায় তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার ভোগান্তি যাত্রীদের, চাঞ্চল্য গোটা স্টেশনে। চতুর্থীর সকালে মর্মান্তিক দুর্ঘটনা। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার মুখী মেট্রো যতীন দাস পার্ক স্টেশনে এসে আচমকাই থেমে যায়। জানা যায় এক যুবক মেট্রো লাইনে পড়ে যান। তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন কিনা তা এখনো স্পষ্ট নয়। ঘটনায় যাত্রীদের ভোগান্তি হয়। আহত যুবককে উদ্ধার করার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে স্টেশনে চাঞ্চল্য ছড়ায়। অপরাধ দমনে রেলের নয়া ডিজিটাল পদক্ষেপ। স্টেশন চত্বরে এবার ব্যবহার হবে ফেসিয়াল রেকগনিশন সফটওয়্যার। পুরনো অপরাধীর প্রবেশ করলে সিসিটিভি ধরা পড়বে মুখ এবং আরপিএফ এর কন্ট্রোল রুমে পৌঁছে যাবে তার সতর্কবার্তা। পূর্ব রেলের আরপিএফ এর আইজি অমিয় নন্দন সিনহা মালদা ডিভিশনের এক সেমিনারে জানালেন এই তথ্য। অপরাধ দমনে নয়া পদক্ষেপ নিল রেল। এবার স্টেশন চত্বরে নজরদারির জন্য ব্যবহার হবে ফেসিয়াল রিকগনাইজেশন সফটওয়্যার, অর্থাৎ এফআরএস। আরপিএফ সূত্রে খবর, আগে যেসব ব্যক্তি অপরাধে জড়িত থেকে গ্রেপ্তার হয়েছে তারা স্টেশনে প্রবেশ করলেই সিসিটিভির মাধ্যমে তাদের মুখ শনাক্ত হবে এবং তাৎক্ষণিক বার্তা পৌঁছে যাবে আরপিএফ কন্ট্রোল রুমে। এরপর সংশ্লিষ্ট ব্যক্তির ওপর নজরদারি ও জিজ্ঞাসাবাদ চালানো হবে যাতে তারা পুনরায় অপরাধ করতে না পারে। পূর্ব রেলের আরপিএফ আইজি তথা প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার অমিয় নন্দন সিনহা বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা ডিভিশনে এক সেমিনারে এই তথ্য জানান। তার সঙ্গে উপস্থিত ছিলেন ডিভিশনাল আরপিএফ कमांडेंट ए.के. कुल्लू। कंप्लेंट जीआरपी के प्रति है, तो देखिए अभी तो रेल मदद एक प्लेटफॉर्म ऐसा मिल गया है पैसेंजर्स को कि हर दिन हर प्रकार के कंप्लेंट्स हमको मिल जाते हैं। यदि जीआरपी के विषय में कोई ऐसा कंप्लेंट है आप बताएं, हम एडीजी जीआरपी बिहार या झारखंड जो भी क्षेत्र होगा उनसे हम बताएंगे, उनको एक्शन लिया जाता है। लेकिन अब रेल मदद से बहुत बेनिफिट मिल रहा है। टेक्नोलॉजी पे बहुत फोकस किया जा रहा है। देखिए सीसीटीवी को काफ़ी अपग्रेडेशन करना है। इसमें फेशियल रिकॉग्निशन सॉफ्टवेयर जो एक नया सॉफ्टवेयर है, जो अभी पुलिस में भी बहुत ज़्यादा जगह नहीं है, लेकिन आरपीएफ रेलवे में बहुत सी जगह अब ला रहे हैं। तो उससे क्या फ़ायदा होगा कि हम क्रिमिनल्स जो पकड़े गए हैं, पुलिस ने कहीं पकड़े हैं, तो उनका फ़ोटो जो है हमारे सॉफ्टवेयर में रहेगा। तो वो जब भी हमारे क्षेत्र में आएंगे तो एक अलर्ट आ जाएगा कंट्रोल में और हम उसको क्राइम करने से पहले ही पकड़ लेंगे। আসানসোলে জাতীয় সড়কে কন্টেনারে আগুন। দিল্লিমুখী গাড়িতে আচমকায় আগুন লাগলেও অল্পের জন্য রক্ষা পান চালক। দ্রুত পৌঁছে দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর নেই, তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে প্রশাসন। শুক্রবার সকালে আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কের জুবলি মোড়ে দিল্লিমুখী একটি কন্টেনার গাড়িতে আগুন লাগে। বিপদ বুঝে চালক গাড়ি থামিয়ে দেন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে দমকল জানিয়েছে কন্টেনারের ভেতরে থাকা সামগ্রী থেকেই আগুনের সূত্রপাত, তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে প্রশাসন। ये सर अंदर से आग लगने लगा ना, उसके बाद हम सोचे कि अंदर से आग कैसे, धुआं कैसे उठने लगा, तो सिल छोड़े ना तो देखे पूरा आग लगा। धीरे धीरे करके और हवा लगने लगा, पूरा आग पकड़ लिया। ये आ रहा कलकत्ता से आ रहा। कहाँ जाने वाला था? दिल्ली जाएगा।
আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়, দেখি বাংলার মুখ।